আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য আরেকটা টপিক নিয়ে। সো বোর্ডে হয়তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল। সো এর আগের টপিকটা ছিল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, আমাদের কোর্স ঝিলের যে স্ট্রাকচারটা দিয়েছিলেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। সো সেটার মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব, যা কিনা অলরেডি বলা হয়েছে ঘাসফড়িং এর দর্শন কৌশল। তো তোমরা জানো যে ঘাসফড়িং হচ্ছে দ্বিবাচর শস্যভোজী প্রাণী। দ্বিবাচর শস্যভোজী প্রাণী। আচ্ছা, এই কথাটার মানে কি ভাইয়া? দ্বিবাচর মানে হচ্ছে যে দিনের বেলা চলাফেরা করে, শস্যভোজী মানে হচ্ছে সে উদ্ভিদ ঘাস লতা পাতা খায়, অর্থাৎ সে হার্বিভোরাস বা হচ্ছে তোমার তৃণভোজী। তো এখন খেয়াল করো, তার মানে হচ্ছে সেই শুধুমাত্র দিনের বেলাতেই দেখতে পাবে, রাতের বেলাতে হচ্ছে ঘাসফড়িং দেখতে পারবে না। আমরাও কিন্তু তাই, আমরাও দিনের বেলা দেখি কিন্তু রাতের বেলা দেখি না, যদি না আমাদের হচ্ছে কোনো একটা লাইট সোর্স থাকে, ঠিক আছে? তো ওর তো হচ্ছে আর টর্চ লাইট বা ফোনের ফ্ল্যাশ লাইট নাই যে হচ্ছে রাতের বেলা দেখতে পাবে, তাই শুধু দিনের বেলাতেই দেখতে পায়, রাতের বেলা দেখতে পায় না। তো এখন দিনের বেলা দুই ধরনের আলো থাকে। ফর এক্সাম্পল, যখন নরমাল দুপুর কিংবা বিকেল বা হচ্ছে সকালের সময়টা থাকে তখন কিন্তু উজ্জ্বল আলো থাকে, কিন্তু যখন হচ্ছে একদম মাগরিবের সময়টা অর্থাৎ সন্ধ্যার সময়টা হচ্ছে ঘনাঘন হয় তখন কিন্তু আলো বেশ কমে যায়। তো বেসিক্যালি দিনের আলোটা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে নরমাল ডে এর ব্রাইট লাইট অর্থাৎ দিনের উজ্জ্বল আলো, এবং আরেকটা হচ্ছে সন্ধ্যার স্তিমিত আলো বা মৃদু আলো। সো বেসিক্যালি ঘাসফড়িং হচ্ছে দিনের উজ্জ্বল আলোতে একভাবে তার দর্শন সম্পন্ন করে, আর সন্ধ্যার যে স্তিমিত আলো তখন কিন্তু আরেকভাবে তার দর্শন সম্পন্ন করে। সো বেসিক্যালি এখন আমরা হচ্ছে ঘাসফড়িং এর দুইটা দর্শন কৌশল শিখবো। এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে ঘাসফড়িং এর দর্শন কৌশল বেসিক্যালি এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে উজ্জ্বল আলোতে, আর একটা হচ্ছে মৃদু বা হচ্ছে স্তিমিত আলোতে। ওকে, তো এই দুইটার মধ্যে একটা নাম হচ্ছে অ্যাপোজিশন আর আরেকটা হচ্ছে সুপারপজিশন। তো এখন কথা হচ্ছে যে দেখো ভাইয়া কোনটা অ্যাপোজিশন হবে আর কোনটা সুপারপজিশন হবে সেটাও তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও। সো সেটা মনে রাখা খুব ইজি একটা টেকনিক তোমাদেরকে শেখাই দিচ্ছি। দেখো, কখন আমরা আমাদের কোনো ফ্রেন্ড বা কাউকে হচ্ছে সুপার কথাটা বলে বাহবা দেয় যে বাহ তুই তো একটা খুব সুপার কাজ করেছিস। তো সুপার কথাটা আমরা তখনই বলি যখন সে খুব কষ্টসাধ্য কোনো একটা কাজ করে ফেলে। তো এখন তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া এবং আপুরা, যে উজ্জ্বল আলোতে দেখাটা সহজ নাকি মৃদু বা স্তিমিত আলোতে দেখা সহজ? উজ্জ্বল আলোতে দেখাটা কিন্তু সহজ, তার মানে হচ্ছে মৃদু আলোতে দেখাটা হচ্ছে কঠিন। তো কেউ যখন কঠিন কাজ করে তখনই কিন্তু আমরা তাকে বলি যে তুমি খুব সুপার একটা কাজ করেছো। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারবো যে তাহলে মৃদু বা স্তিমিত আলোতে ও যে দর্শন কৌশল অবলম্বন করে সেটাকে বলা হয় হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। ওকে, তো এই টেকনিকটা ফলো করে কিন্তু আমরা খুব ইজিলি মানে হচ্ছে এই ছোট্ট জিনিসটা কনফিউশন হওয়ার হাত থেকে রক্ষা পাবো। তো তাহলে মৃদু আলোতে বা স্তিমিত আলোতে হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব, আর তাহলে আমার উজ্জ্বল আলোতে হবে হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। এই অ্যাপোজিশন প্রতিবিম্বের আরেকটা নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। কেন এই অ্যাপোজিশন প্রতিবিম্বটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয় সেটা থাকবে এই ভিডিওরই পরে। তো আমরা এখন দেখবো যে হচ্ছে আসলে কিভাবে হচ্ছে ওর এই দর্শনটা সৃষ্টি হয়। তো আমরা হচ্ছে পাশাপাশি হচ্ছে দুইটা চিত্র অঙ্কন করব। ধরো এই যে এই একটা পাশে হচ্ছে এই পাশে আমি অ্যাপোজিশনের চিত্র অঙ্কন করব, আর এই পাশে ধরো হচ্ছে আমি সুপারপজিশনের অঙ্কন চিত্র করব। তো ফার্স্ট টাইম ধরো হচ্ছে আমি ঘাসফড়িং এর ওমাটিডিয়াম অঙ্কন করব। তো ওমাটিডিয়ামের ভিত্তি পর্দাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আরেকটা ভিত্তি পর্দা। ওকে, তো এখন হচ্ছে বেসিক্যালি আমাদের দেখানোর সুবিধার্থে আমরা পাশাপাশি তিনটা ওমাটিডিয়াম অঙ্কন করব। একটা ওমাটিডিয়াম দিয়ে চিত্রটা খুব ভালো বোঝা যাবে না, তো এই জন্য আমরা ন্যূনতম তিনটা ওমাটিডিয়াম অঙ্কন করব। তো দেখো আমরা ওমাটিডিয়াম অঙ্কন করছি। তো 1 2 3, এটা হচ্ছে জাস্ট পাশেরটা 1 2 3, আর পাশে তুমি বাড়াই নিতে পারো। সিমিলারলি দেখো এই পাশেও হচ্ছে আমরা তিনটা ওমাটিডিয়াম দিব, 1 2 3, এই পাশেও সেম 1 2 3। ঠিক আছে, তোমাদের বইয়ে ছবি একটু কঠিন করে দেয়া আছে, ভাইয়া হচ্ছে একদম সিম্পলিফাইড ওয়েতে আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, মাঝখানে আমরা দাগ দিয়ে দিলাম। এরপরে দেখেন যে তিনটা ওমাটিডিয়াম তাদের মূলটা কিন্তু হচ্ছে আবার এই ভিত্তি পর্দার সাথে সম্পৃক্ত থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি ভিত্তি পর্দার সাথে কানেক্ট করে দিলাম। সিমিলারলি এই তিনটা ওমাটিডিয়ামের রুটটাও কিন্তু আমার কি করতে হবে? ভিত্তি পর্দার সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, তো কানেক্ট করে দিলাম। আচ্ছা, তো এখন খেয়াল করো, ধরো আমি এই জায়গাটায় একটা লক্ষ্য বস্তু রাখলাম। তো তোমরা জানো যে ধরো একটু এভাবে চিন্তা করো
যে ধরো যখন দিনের উজ্জ্বল আলো থাকে, হ্যাঁ ধরো হচ্ছে কোনো একদিন রাত্রে অনেক পড়াশোনা করে ঘুমাইছো, তো এখন ধরো হচ্ছে সকালে সূর্যের আলো উঠছে, তো তোমার আম্মু হচ্ছে কি করে দিছে, ধরো জানালার পর্দাটাকে সরাই দিছে, অর্থাৎ সংকুচিত করে দিছে, ফলে আলো তোমার রুমে ঢুকতেছে, তোমার ঘুম ভেঙে গেছে, তুমি তখন ঘুম থেকে উঠে কি করবা, খুব বিরক্তির একটা ভাব নিয়ে পর্দাটাকে আবার টেনে দিবা, তার মানে পর্দাটাকে প্রসারিত করে দিবা। আর যখন ধরো হচ্ছে বিকেল হয়ে গেছে, হ্যাঁ তো ধরো হচ্ছে বিকেলের যে মৃদু আলো সেটা হচ্ছে দেখো এখন তোমার রুমে আসার জন্য তুমি তখন কি করবে বলতো, পর্দাটাকে সংকুচিত করে দিবা। তুমি যদি এভাবে একটু চিন্তা করো তাহলে দেখো তার মানে দিনের উজ্জ্বল আলোতে আমরা পর্দাটাকে সবসময় প্রসারিত রাখি, যাতে আলোটা আমাদের রুমে না আসে, ব্রাইট লাইট গরমটা যাতে না আসে। আর সন্ধ্যা বা বিকালের স্তিমিত আলোতে আমরা তাহলে পর্দাটাকে কি করে রাখি, সংকুচিত করে রাখি। তো আসলে তাই আমরা যদি কিভাবে চিন্তা করি, তাহলে ঘাসফড়িং এর এটা ধরো এটা হচ্ছে উজ্জ্বল আলোতে, উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন, আর এটা ধরো হচ্ছে মৃদু আলোতে সুপারপজিশন। সো তাহলে হিসাব মতে কি হবে বলতো, উজ্জ্বল আলোতে আমরা ঘরের পর্দাগুলোকে প্রসারিত করে রাখি। আসলেই তাই, তোমরা যারা ওমাটিডিয়ামের চিত্র পড়েছো তারা জানো যে ওমাটিডিয়ামে আইরিশ এবং রেটিনাল রঞ্জক আবরণী থাকে। তো উজ্জ্বল আলোর বেলা অর্থাৎ অ্যাপোজিশন প্রতিবিম্বের বেলায় এই আইরিশ এবং রেটিনাল রঞ্জক আবরণীগুলো কিন্তু প্রসারিত থাকে। বাইরের বিকালের স্তিমিত আলোতে তুমি যেরকম হচ্ছে পর্দাগুলোকে সংকুচিত করে বাইরের সে মৃদু আলো দেখো, ঠিক সিমিলারলি মৃদু আলোতে কিন্তু ঘাসফড়িং এর এই আইরিশ এবং রেটিনাল রঞ্জক আবরণীগুলো সংকুচিত থাকে। তো এইভাবে নরমালি যদি চিন্তা করো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি বলতে পারবা যে কখন পর্দা প্রসারিত থাকে কখন সংকুচিত থাকে। তো তাহলে ধরো আমি এই পজিশনের বেলায় পর্দাগুলোকে একটু পুরু করে দিচ্ছি, লাইক আমি একটু বুঝাচ্ছি যে আমার পর্দাগুলো কি আছে বলতো, প্রসারিত অবস্থা আছে, যার জন্য আমি এই লাইনগুলোকে একটু পুরু করে দিচ্ছি এবং বোঝাচ্ছি যে আমার পর্দাগুলো কি আছে বলতো, প্রসারিত অবস্থা আছে, পুরোটাই প্রসারিত হয়ে আছে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি প্রসারিত করে দিচ্ছি। অপরদিকে তুমি যদি একটু খেয়াল করো, এইখানে খেয়াল করো সুপার পজিশনের বেলায় কিন্তু পর্দাগুলো সংকুচিত থাকবে। তার মানে দেখো আমি জাস্ট উপরে আর নিচের অংশটুকু একটু মোটা করে দেব বোঝানোর জন্য যে হচ্ছে আমার পর্দাগুলো কি আছে বলতো, সংকুচিত হয়ে আছে। ফাইন। তো এখন খেয়াল করো আমি হচ্ছে দুইটা লক্ষ্যবস্তু আছে, ধরো এটার বেলায় এখানে একটা লক্ষ্যবস্তু আঁকলাম, ওকে একটা লক্ষ্যবস্তু, আর এখানে মনে হচ্ছে আরেকটা লক্ষ্যবস্তু। তোমাদের ওই একাধিক লক্ষ্যবস্তু দিয়ে দেখানো আছে, একটা দিয়ে বুঝতে পারলেই হবে। এখন খেয়াল করো যখন একটা লক্ষ্যবস্তু থেকে দুই ধরনের আলোক রশ্মি আসে, একটা হচ্ছে উল্লম্ব আলোক রশ্মি যেটা ওই লক্ষ্যবস্তু থেকে সোজা ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে আসে, আর আরেক ধরনের আলোক রশ্মি আসে যেটাকে বলা হয় হচ্ছে তির্যক আলোক রশ্মি। সো কয় ধরনের আলোক রশ্মি ঘাসফড়িং রিসিভ করতে পারে, দুই ধরনের, উল্লম্ব আর হচ্ছে তির্যক আলোক রশ্মি। এখন উল্লম্ব আলোক রশ্মি একটা ওমাটিডিয়াম সবসময় গ্রহণ করতে পারে, সেটা অ্যাপোজিশন হোক বা সুপারপজিশন হোক, কারণ এই ক্ষেত্রে কোনো পর্দার বাধা থাকে না। তো ধরো এটার বেলাতে সোজা উল্লম্ব, ধরো আমি র্যাবডোমটা এখানে আঁকি নাই, ধরো র্যাবডোমটা এঁকে দিলাম, লাইক র্যাবডোম, যেহেতু আমরা জানি ওমাটিডিয়ামের র্যাবডোম নামক যে জায়গাটা আছে সেখানে হচ্ছে আলো কি হয় বলতো, তৈরি হয়। সো আমি একটু র্যাবডোম বলে এঁকে দিলাম ওমাটিডিয়ামে, ওকে এটা হচ্ছে র্যাবডোম, এখানে আলো কি হবে বলতো, লিখিত হবে। সো আমি র্যাবডোমটা এঁকে দিলাম। আচ্ছা তো এখন দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমরা উল্লম্ব আলোক রশ্মি গ্রহণ করতে পারবে। তো দেখো তাহলে লক্ষ্যবস্তু থেকে এই যে উল্লম্ব আলোক রশ্মিটা আসলো আমার ওমাটিডিয়ামের র্যাবডোমে, অপরদিকে দেখো এখানেও দেখো ধরো লক্ষ্যবস্তু থেকে উল্লম্ব আলোক রশ্মিটা আসলো আমার র্যাবডোমে, উল্লম্ব আলোক রশ্মি, হ্যাঁ উল্লম্ব আলোক রশ্মি আসলো, এবং এটা ধরো হচ্ছে আমার লক্ষ্যবস্তু, আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। ফাইন। কিন্তু ঝামেলাটা যেখানে হয় সেটা হচ্ছে আসলে এই যে তির্যক আলোক রশ্মির বেলায়, আমি র্যাবডোমটা লিখে দিচ্ছি, তির্যক আলোক রশ্মির বেলাতেই হচ্ছে আসলে ঝামেলাটা হয়। দেখো যখন ধরো এই ওমাটিডিয়ামে একটা আলোক রশ্মি গেল, যাওয়ার পর সেটা কিন্তু ওই ওমাটিডিয়ামের যে আইরিশ এবং রেটিনাল রঞ্জক আবরণী সেগুলোর গায়ে পড়বে, সেগুলোর গায়ে পড়লে সমস্যাটা যেটা হবে যে এই রঞ্জক আবরণীগুলো ব্ল্যাক কালার হয়, অর্থাৎ কালো বর্ণের হয়, এবং আমরা জানি কালো বর্ণের যে কোনো কিছু কিন্তু আলোক শক্তিকে অনেক বেশি শোষণ করতে পারে। তো এই জন্যই দেখবা যে গরমের মধ্যে হচ্ছে আমাদের মা বাবারা বা খালারা হচ্ছে কালো কালারের ড্রেস পরে যেতে নিষেধ করে বাইরে, কারণ কালো কালারের ড্রেস বা যে কোনো কালো বর্ণের জিনিস লাইট রেটাকে অনেক বেশি অ্যাবজর্ব করতে পারে। তো যেহেতু আমার এখানে কালো বর্ণের যে পর্দাগুলো সেগুলো প্রসারিত, তো যখন হচ্ছে আসলে তির্যক আলোক রশ্মিগুলো এই রঞ্জক আবরণীর গায়ে পড়বে তখন ওই আলোটা সরাসরি রঞ্জক আবরণী কর্তৃক শোষিত হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ওমাটিডিয়াম শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মি রিসিভ করতে পারবে, কোনো প্রকার তির্যক আলোক রশ্মি রিসিভ করতে পারবে না।
অপরদিকে যদি আমি একটু সুপারপজিশনের কথা চিন্তা করি, এখানে খেয়াল করো উলম্ব তো পাচ্ছেই, তার পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আগত যে তির্যক আলোক রশ্মিগুলো সেগুলোও কিন্তু একটা ওমাটিডিয়াম রিসিভ করতে পারবে। কেন? কারণ এই ক্ষেত্রে যেহেতু আমার রঞ্জক আবরণীগুলো সংকুচিত হয়ে আছে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু আলোটাকে অ্যাবজর্ব করে নেওয়ার মতো কেউ নেই। তো এই জন্য আমার ওমাটিডিয়ামটা উলম্ব আলোক রশ্মি ইউজ করতে পারবে এবং তির্যক আলোক রশ্মি যা কিনা পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আসতেছে সেটাও রিসিভ করতে পারবে। তো এই ক্ষেত্রে কিন্তু তির্যকটাও সে রিসিভ করবে, উলম্বটাও সে কি করবে বলতো রিসিভ করবে। তো আশা করি বেসিক পার্থক্যগুলো অ্যাপোজিশন আর সুপারপজিশনের মধ্যে ভাই তোমাদেরকে বুঝাতে পারছি, যে অ্যাপোজিশন উজ্জ্বল আলোতে আর সুপারপজিশন মৃদু আলোতে। অ্যাপোজিশনে আইরিশ এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত থাকে, সুপারপজিশনে সংকুচিত থাকে। অ্যাপোজিশনে একটা ওমাটিডিয়াম শুধু উলম্ব আলোক রশ্মি রিসিভ করে, কিন্তু সুপারপজিশনে হচ্ছে উলম্ব এবং তির্যক দুটাই রিসিভ করে। এতটুকু পার্থক্য আশা করি ভাই তোমাদেরকে বুঝাতে পারছি। এখন যেই জিনিসটা হয়, আমি একটু প্রতিবিম্ব চলে আসি, যে আসলে ভাই ওকে ফাইন আমি বুঝলাম পুরো প্রেসার মেকানিজমটাই ভাই বুঝলাম, কিন্তু আসলে দুইটার ক্ষেত্রে আসলে প্রতিবিম্বের কি ভিন্নতা দেখা যায়। তো এটা মনে রাখার খুব সুন্দর একটা দেখো ঘটনাবহুল ওয়ে আছে মনে রাখার। তো ধরো উজ্জ্বল আলো, এই যে ধরো এখানে আমার এই রুমে অনেক ব্রাইট লাইট, তোমরা আমাকে উজ্জ্বল আলোতে দেখতে পাচ্ছ এবং আমাকে কিন্তু তোমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ এবং তোমরা কিন্তু রঙিন দেখতে পাচ্ছ, যে ভাই একটা কালারফুল গেঞ্জি পরে আছে, হাতে হচ্ছে ডিফারেন্ট কালারের মার্কার আছে, বোর্ডটা সাদা, ওটার মধ্যে কালো নীল কালার দিয়ে লিখতেছে। তো তার মানে উজ্জ্বল আলোতে একটা প্রতিবিম্ব হবে স্পষ্ট এবং রঙিন। অপরদিকে ধরো সন্ধ্যা হয়ে আসছে, হ্যাঁ, তো তোমার বাড়ির সামনে ধরো একটা লম্বা রাস্তা, ওই রাস্তার ওই মাথা থেকে ধরো খুব ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে না মানে খুব মানে মোটামুটি অন্ধকার, আলোটা বেশ কম, এরকম ধরো হচ্ছে কেউ একজন দূর থেকে হেঁটে আসছে। তো তখন তুমি তাকে কেমন দেখবা? দেখে ভুটুক মনে করো না আবার, তাহলে তখন তুমি তাকে কিভাবে দেখবা? তুমি কি স্পষ্ট দেখবা যে সে আসলে কে? তুমি কিন্তু তাকে তখন স্পষ্ট দেখবা না, ঝাপসা দেখবা। তুমি কি দেখবা যে সে কি কালারের ড্রেস পরছে? কালারটাও কিন্তু তুমি তখন বুঝবা না, সবকিছু সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হবে। পাশাপাশি তুমি কিন্তু তখন একটা রাফ অবয়ব দেখতে, হ্যাঁ দেখা যাচ্ছে এটা একটা মানুষের মতো, কিন্তু চেহারা বা তার হাত পা এই জিনিসগুলো কিন্তু তুমি তখন খুব স্পেসিফিক্যালি বুঝবা। তাহলে ওভাবে যদি একটু চিন্তা করি, তাহলে মৃদু আলোতে প্রতিবিম্বটা কেমন হবে? ঝাপসা বা অস্পষ্ট হবে, বর্ণহীন বা সাদা কালো হবে, এবং হচ্ছে কি হবে সামগ্রিক প্রতিবিম্ব তোমার চোখে ফুটে উঠবে। তো আসলেই তাই ঘাসফড়িং এর তোমার এই প্রতিবিম্বের বেলাতেও সেম ঘটনাটা হয়, অর্থাৎ সুপারপজিশন প্রতিবিম্বটা হবে অস্পষ্ট বা ঝাপসাও বলতে পারো, ঝাপসা, অস্পষ্ট বা ঝাপসা। তার পাশাপাশি এটা হবে হচ্ছে একটা সামগ্রিক প্রতিবিম্ব ফুটে উঠবে, একটা ওভারঅল শেপ আসবে, স্পেসিফিক আসবে না, খন্ড খন্ড হবে না, এবং তার পাশাপাশি এটা হবে হচ্ছে তোমার বর্ণহীন। অপরদিকে সুপারপজিশনের বেলায় অ্যাপোজিশনের বেলায় তোমার প্রতিবিম্বটা কেমন হবে? তোমার রঙিন হবে অবশ্যই, পাশাপাশি সেটা হবে হচ্ছে স্পষ্ট। তো আশা করি প্রতিবিম্বের কি রূপ পার্থক্য হবে সেটা হচ্ছে ভাই তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন তো ওভারঅল টোটাল জিনিসটা সামারি করলে তাহলে কি হয়? এতক্ষণ যে পার্থক্যগুলো বলছি তার পাশাপাশি প্রতিবিম্বজনিত যে পার্থক্য সেটাও তোমরা অ্যাড করে দিতে পারো, যে অ্যাপোজিশনে প্রতিবিম্বটা হবে রঙিন প্লাস স্পষ্ট, আর সুপারপজিশনে হবে অস্পষ্ট বা ঝাপসা এবং সামগ্রিক হবে, এবং সেটা হবে বর্ণহীন। তো ওভারঅল এই ছিল হচ্ছে আসলে অ্যাপোজিশন আর সুপারপজিশন প্রতিবিম্বের পার্থক্য। লাস্ট বাট নট দ্য লিস্ট ছোট্ট একটা প্রশ্ন, যেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম, যে অ্যাপোজিশন প্রতিবিম্বকে কেন মোজাইক প্রতিবিম্ব বলা হয়? তোমরা অনেকেই মোজাইক চেনো বা চেনো না, তো তোমাদেরকে সহজ ভাষায় যদি চেনাতে চাই, তাহলে মোজাইক হচ্ছে অনেকটা টাইলসের মতো। যে বিল্ডিংগুলো একটু আদি আমলের অর্থাৎ আগের কালে বানানো, সেখানে দেখবা যে পাথরের মতো মানে টাইলসের শেপেই কিছু পাথর সদৃশ জিনিস থাকে হচ্ছে মেঝেতে, হ্যাঁ, টাইলস শেপে পাথর দেওয়া থাকে, পাথর বিছানো থাকে। তো সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে আসলে মোজাইক। তো একটা তোমার মোজাইকের কথা চিন্তা করলে একটু টাইলসের কথা চিন্তা করো। ধরো এটা হচ্ছে আমার ক্লাসরুমের ফ্লোর, সেই ফ্লোরটা আমি টাইলস করলাম বা মোজাইক করলাম। তাহলে দেখো এই যে টাইলসের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো বা ছোট ছোট খন্ড খন্ড যে টাইলস গুলো আছে, সেই টাইলস গুলো মিলেই কিন্তু আমার পূর্ণাঙ্গ যে ফ্লোরটা সেই মেঝেটা সৃষ্টি করবে। তো দেখো আমরা যে চোখ দিয়ে দেখি এটা কিন্তু একটা সরল চোখ, কিন্তু ঘাসফড়িংয়ের যে পুঞ্জাক্ষী সেটা কিন্তু জটিল চক্ষু, এবং তোমরা জানো যে প্রত্যেকটা পুঞ্জাক্ষী বা জটিল চক্ষুতে প্রায় 2000টার মতো কি থাকে বলতো তোমার ওমাটিডিয়াম থাকে, যেটা কিনা পুঞ্জাক্ষীর গাঠনিকের মধ্যে জড়ো থাকে। সো বেসিক্যালি কি হয়, ধরো একটা পুঞ্জাক্ষীতে ধরো 2000টা ওমাটিডিয়াম আছে, তাহলে অ্যাপোজিশনের বেলায় যেটা হয়, যেহেতু একটা ওমাটিডিয়াম তার পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে কোনো আলোক রশ্মি নিতে পারতেছে না, তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটা ওমাটিডিয়ামের যে তোমার প্রতিবিম্ব সেটা হবে আলাদা আলাদা, এস এখানে পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে ধরো যদি 2000টা ওমাটিডিয়াম থাকে ঘাসফড়িংয়ের চক্ষুতে, তাহলে লক্ষ্য বস্তুর
টোটাল প্রতিবিম্বটা 2000টা খণ্ডে বিভক্ত হবে এবং এই 2000টা খণ্ডের চিত্রগুলোকে আমরা যদি পাজলের মতো একত্রিত করি তাহলে ওই লক্ষ্যবস্তুটার টোটাল যে চিত্রটা সেটা ফুটে উঠবে। সো এই জিনিসটা কিন্তু অনেকটা ওই মোজাইক করা বা টাইলস করা মেঝের মতো। মোজাইক করা মেঝের ছোট ছোট মোজাইকের খণ্ডগুলো সবগুলো মিলে যেরকম টোটাল ফ্লোরটা সৃষ্টি করে, ঠিক সেই রকম এই অ্যাপোজিশন প্রতিবিম্বে প্রত্যেকটা ওমাটিডিয়ামে যে ছোট্ট ছোট্ট প্রতিবিম্ব ফুটে ওঠে লক্ষ্যবস্তুর, সেই সবগুলো প্রতিবিম্বকে যখন আমি একত্র করব তখন হচ্ছে আমার ওই লক্ষ্যবস্তুর টোটাল চিত্রটা ফুটে উঠবে। তো এই জন্য আমার অ্যাপোজিশন প্রতিবিম্বকে হচ্ছে মোজাইক প্রতিবিম্ব নামেও ডাকা হয়। তো আশা করি আজকের পর থেকে আমাদের অ্যাপোজিশন আর সুপারপোজিশন নিয়ে কোনো প্রকার কোনো ধরনের সমস্যা থাকবে না। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী খুব ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। সেই অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।